আজ লন্ডনের বুক থেকে এমন এক নির্মম এবং ভয়ঙ্কর সত্যি আপনাদের সামনে আনবো, যা শুনলে যে কোনো সভ্য মানুষের গায়ের রক্ত গরম হয়ে যাবে। আজ কথা হবে আধুনিক সভ্যতার পীঠস্থান দাবি করা লন্ডনের সেই কুখ্যাত গ্রুমিং গ্যাং নিয়ে, যেখানে হাজার হাজার নিষ্পাপ নাবালিকা এবং তরুণের জীবন সুনির্দিষ্ট পরিকল্পনা করে পশুর চেয়েও অধম উপায়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। আর এই পুরো নারকীয় সাম্রাজ্য দিনের পর দিন ধরে কারা চালিয়েছে জানেন? চালিয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত কট্টরপন্থী মুসলিম অপরাধীরা। একদিকে আমাদের সনাতনী সংস্কৃতি, আমাদের হিন্দুত্ব, যেখানে নারীকে দেবীর আসনে বসানো হয়, নারীর সম্মান রক্ষার্থে অধর্মের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শেখানো হয়। আর অন্যদিকে তথাকথিত আধুনিকতার মডেল লন্ডন, যেখানে বছরের পর বছর ধরে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মান্ধ অপরাধী চক্র এই ভয়াবহ লালসার জাল বুনছিল। সবচেয়ে লজ্জার এবং ক্ষোভের বিষয় কি জানেন? সেখানকার পুলিশ এবং প্রশাসন সব জেনেও, সব প্রমাণ হাতে পেয়েও বছরের পর বছর ধরে মুখে কুলু পেটে বসেছিল। কেন? কারণ অপরাধীদের আসল পরিচয় সমাজকে জানাতে গেলে পাছে তাদের সেকুলার এবং লিবারেল মুখোশটা খসে পড়ে, পাছে তাদের ভোট ব্যাংক আর তোষণ রাজনীতিতে আঘাত লাগে। মুসলিম অপরাধীদের আড়াল করতে গিয়ে তথাকথিত ইসলামোফোবিয়ার তকমা খাওয়ার ভয়ে ব্রিটিশ প্রশাসন হাজার হাজার অসহায় মেয়ের জীবনকে জীবন্ত বলি চড়িয়েছে। কি এই গ্রুমিং গ্যাং? কিভাবে এই ধর্মান্ধ চক্র লন্ডনের রাজপথকে নাবালিকাদের নরক বানিয়ে তুললো? জানবো সবটা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সম্প্রতি লন্ডনের পার্লামেন্টে সেখানকার এক সাংসদ যখন এই গ্রুমিং গ্যাংয়ের অত্যাচারের শিকার হওয়া তরুণীদের যন্ত্রণা কাহিনীর কথা তুলে ধরেন, তখন আবারও আন্তর্জাতিক মহলে এই নারকীয় অধ্যায় নিয়ে চর্চা শুরু হয়েছে। I want the world to hear what we heard during the 2 weeks of our independent rape gang inquiry hearings, an inquiry that should never have needed to happen. I sincerely urge this Parliament to listen to the testimonies from these brave survivors and to act, to finally act. So the first testimony: he took his pants down, penetrated me, had sex with me. He then stopped before ejaculation. He picked up the bottle of Jack Daniels, which was now empty, and he forced it up inside me. He broke the glass while he was there. At that point, I was about 12, nearly 13. সহজ কথায় বলতে গেলে গ্রুমিং গ্যাং হলো এমন একটি সংগঠিত অপরাধী সিন্ডিকেট, যারা কোনো সরাসরি জোরাজুরি বা অপহরণ না করে অত্যন্ত চতুর মনস্তাত্ত্বিক উপায়ে অপ্রাপ্তবয়স্ক বা অসহায় কিশোরীদের প্রথমে ফাঁদে ফেলে এবং পরবর্তীতে তাদের উপর নিয়মতান্ত্রিকভাবে গণধর্ষণ এবং চরম যৌন নির্যাতন চালায়। অপরাধ বিজ্ঞানের ভাষায় একে বলা হয় গ্রুমিং বা বিশ্বাস অর্জনের খেলা। এই পাকিস্তানি গ্যাংগুলো মূলত 3টি ধাপে কাজ করত। প্রথমেই তারা টার্গেট নির্বাচন করত। এরা কোনো সম্ভ্রান্ত বা সুরক্ষিত পরিবারের মেয়েদের ছোঁয় না। এদের মূল টার্গেট হলো সমাজ থেকে বিচ্ছিন্ন, পারিবারিক সমস্যায় ভুগছে এমন অবহেলিত কিশোরী অথবা সরকারি কেয়ার হোমে থাকা অত্যন্ত অসহায় এবং অপ্রাপ্তবয়স্ক শ্বেতাঙ্গ মেয়েরা। এরা প্রথমে বন্ধুত্ব বা প্রেমের অভিনয় করে, তারপর দামি উপহার, দামি ফোন, মাদক বা একটুখানি মানসিক আশ্রয়ের লোভ দেখিয়ে মেয়েদের সম্পূর্ণ বিশ্বাস জয় করে। কিশোরীটা যখন ভাবতে শুরু করে যে সে জীবনের সেরা আশ্রয় পেয়েছে, ঠিক তখনই খেলা জয় ঘুরে। এরপর মেয়েটি পুরোপুরি নেশা বা আবেগের জালে নির্ভরশীল হয়ে পড়লে তাকে ব্ল্যাকমেল করা শুরু হয়। তারপর তাকে কোনো অন্ধকার ঘরে আটকে রেখে চক্রের অন্যান্য সদস্য এবং শত শত পুরুষের লালসা মেটানোর জন্য ড্রাগ খাইয়ে বাধ্য করা হয় যৌন সঙ্গমে। আর এটা কোনো একক ব্যক্তিগত অপরাধ নয়, এটা হলো একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক সিন্ডিকেট, যেখানে মেয়েদের নিয়ে রীতিমতো টাকার ব্যবসা চলতো। যুক্তরাজ্যের রাদারহ্যাম, রচডেল, টেলফোর্ড এবং ওল্ডহ্যামের মতো শহরগুলোতে গত কয়েক দশকে এই ধরনের ভয়াবহ গ্যাংয়ের সন্ধান মেলে। এই ঘটনাগুলো যখন সামনে আসে তখন ব্রিটিশ সমাজ স্তব্ধ হয়ে গিয়েছিল। 2014 সালের বিখ্যাত জে রিপোর্ট এবং প্রফেসর অ্যালেক্সিস জেসির স্বাধীন তদন্ত রিপোর্টে অফিসিয়ালি এবং অন রেকর্ড যা প্রমাণিত হয়েছে,
তা শুনলে শিউরে উঠতে হয়। এই সুনির্দিষ্ট অন স্ক্রিন গ্রুমিং গ্যাং বা দলবদ্ধভাবে নাবালিকাদের ফাঁদে ফেলার অপরাধে অভিযুক্ত এবং সাজাপ্রাপ্তদের সিংহভাগই ছিল পাকিস্তানি মুসলিম সম্প্রদায়ের অন্তর্গত পুরুষ। তদন্তে উঠে আসে এক ভয়ানক মনস্তত্ত্ব। এই পাকিস্তানি অপরাধীরা অত্যন্ত পরিকল্পিতভাবে স্থানীয় শ্বেতাঙ্গ অমুসলিম, প্রধানত খ্রিস্টান মেয়েদের টার্গেট করত। তারা এই মেয়েদের কোনো মানুষ বলে মনে করতো না, বরং তাদের বিকৃত ধর্মীয় সামাজিক শ্রেষ্ঠত্ববাদের মানসিকতা থেকে এই মেয়েদের স্রেফ ভোগের সামগ্রী হিসেবে দেখত। Gangs of Pakistani men raping young white girls. The Prime Minister is doing his best to tell us there's been an inquiry, the J inquiry. Well, there has, and it's 459 pages long. Grooming gangs are not mentioned once. Rotherham is literally mentioned once in passing, and the scope of that inquiry was like a shotgun. It was to cover a whole range of areas in which children were being abused. What we need and what we're calling for is a rifle shot inquiry, one that looks specifically at to what extent were gangs of Pakistani men raping young white girls. সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এই অপরাধীরা তাদের নিজেদের পাকিস্তানি মুসলিম সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত সাধারণ, ভদ্র এবং ধার্মিক জীবনযাপন করত। অনেকে স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান বা সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিল। নিজেদের সম্প্রদায়ের এই আভ্যন্তরীণ সুরক্ষা কবচ এবং নীরবতাকে তারা অপরাধের নেটওয়ার্ক বিস্তারের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। এবার আপনাদের লন্ডনের এই গ্রুমিং গ্যাংয়ের শিকার হওয়া কয়েকজন অসহায় মেয়ের সেই জবানবন্দি শোনাবো, যা শুনলে যে কোনো পাথরের মানুষের চোখেও জল চলে আসবে। এগুলো কোনো গল্প নয়, এগুলো ব্রিটিশ আদালতের নথিতে থাকা সত্য ঘটনা। এক নির্যাতিতার বয়ান শুনুন। তিনি বলছেন, ধর্ষণের পর আমার গোপনাঙ্গে মদের বোতল ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তখন আমার বয়স ছিল মাত্র 12 বা 13 বছর। আমি ব্যথায় চিৎকার করছিলাম, কিন্তু তাদের দয়া হয়নি। আরেকজন ভুক্তভোগী নারী আদালতের সামনে দাবি করেন, মাত্র 3 বছরের মধ্যে আমাকে 600 থেকে 700 জন পাকিস্তানি পুরুষ মিলে ধর্ষণ করেছিল। আমাকে মাদক খাইয়ে রাখা হতো যাতে আমি বাধা দিতে না পারি। 3 বছর মানে রাফলি 1000 দিনের থেকে একটু বেশি হয়, আর সেখানে তাকে ধর্ষণ করেছিল 700 জন, মানে গড়ে প্রায় একদিনে সে ধর্ষণের শিকার হয়েছে। তৃতীয় এক নির্যাতিতা বলেন, পানীয়র মধ্যে মাদক মিশিয়ে আমাকে দিনের পর দিন অত্যাচার করা হতো। ব্যথার জোরে আমি সোজা হয়ে বসতে পারতাম না। যখন 15 বছর বয়সে কোনো মতে হাসপাতালে পৌঁছলাম, লজ্জায় ডাক্তারকে সত্যি কথাটা বলতে পারিনি। ডাক্তাররা শুধু সাধারণ ব্যথার ওষুধ দিয়ে আমায় ছেড়ে দিয়েছিল। সমাজসেবীরাও আমার দিকে ফিরে তাকায়নি। এটা কয়েকটা উদাহরণ মাত্র, ওই টিপ অফ দ্য আইসবার্গ। শুধু তাই নয়, অমুসলিম মেয়েদের ওপর অত্যাচারের চরম সীমায় নিয়ে গিয়ে তাদের পশুর মতো আচরণ করা হতো। এক শ্বেতাঙ্গ নির্যাতিতা জানিয়েছেন, একটি বদ্ধ ঘরের মধ্যে কয়েকটি হিংস্র কুকুর এনে ছেড়ে দেওয়া হয়েছিল। ভিতরে কয়েকজন পাকিস্তানি পুরুষ ছিল। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু তারা আমাকে বাঁচানোর বদলে বাজি লড়েছিল যে কুকুরগুলো আমাকে ধর্ষণ করতে পারে কিনা। হ্যাঁ, শেষমেশ সেটাই হয়েছিল। আর এই পুরো জঘন্য ঘটনার ভিডিও তুলে রাখা হয়েছিল আমাকে ব্ল্যাকমেল করার জন্য। ভাবুন কি পরিস্থিতি সেখানে। 2022 সালের জুলাই মাসে প্রকাশিত টেলফোর্ড শহরের একটি স্বাধীন রিপোর্টে দেখা যায়, বিগত 30 বছরে শুধুমাত্র এই একটা শহরেই 3000-এর বেশি শিশু এবং কিশোরী ভয়ানক নেটওয়ার্কের শিকার হয়েছে। চিন্তা করতে পারেন, আধুনিক সভ্যতার রাজধানী লন্ডনের বুকে কি মধ্যযুগীয় বর্বরতা চলছে? এখন প্রশ্ন হচ্ছে, এত বড় এই নারকীয় কাণ্ড বছরের পর বছর ধরে চললো কিভাবে? পুলিশই বা কি করছিল? এখানেই লুকিয়ে আছে এই স্ক্রিপ্টের সবচেয়ে অন্ধকার দিক, যেটা হলো ব্রিটিশ বাম লিবারেল রাজনৈতিক ব্যবস্থা এবং পুলিশের নির্লজ্জ তোষণ নীতি। 2001 সাল নাগাদ প্রথমবার ইয়র্কশায়ারের রাদারহামে এই ঘটনা সামনে এলেও পুলিশ প্রথম সাজা শোনাতে সময় নেয় দীর্ঘ 9 বছর। কেন এই বিলম্ব? কারণ স্থানীয় কাউন্সিলর, সমাজকর্মী এবং দক্ষিণ ইয়র্কশায়ারের পুলিশ হাজার হাজার ভুক্তভোগী মেয়ের আর্তনাদ এবং তাদের বাবা মায়ের লিখিত অভিযোগ সম্পূর্ণ ডাস্টবিনে ফেলে দিয়েছিল।
তারা ভয় পেয়েছিল যে অপরাধীর পরিচয় সামনে জানাজানি হলে এশিয়ান বা মুসলিম অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলে বামপন্থী রাজনৈতিক দল এবং মানবাধিকার সংগঠনগুলো তাদের বর্ণবাদী বা রেসিস্ট বা ইসলামোফোবিক বলে দাগিয়ে দেবে। নিজের চাকরি বাঁচাতে এবং পলিটিক্যাল কারেক্টনেস বজায় রাখতে তাদের কাছে হাজার হাজার মেয়ের জীবনের চেয়ে বড় হয়ে উঠেছিল এই দুটো বিষয়। I was put on police protection for being high risk of sexual exploitation. 18 days later, I got arrested for being part of a grooming gang. And no one else who you report abused you has been convicted. taken to court and they convicted. Got arrested but not charged. Yeah. Everything NFA. Literally, it was go on like you're with friends. They'll give you lifts everywhere. They'll buy you fags, give you alcohol. Obviously, when you're in care and got no parents or anything, and there's a house party, Like you're a substitute family almost. Yeah. Yeah. Was Yeah, it that's what it was. That they were your protectors, as you'll Yeah. see them half the time. Same with you? Because you Yeah. had no one. They act like Even they're your there for boyfriend. you, like they love you, like they like wheel you in and like give you false hope, don't they? Yeah. Like everything they do, everything they say. It's not just drugs, not just alcohol. Words, what they say, will bring girls in, young girls that are vulnerable. এর সঙ্গে যুক্ত হয়েছিল নোংরা ভোট ব্যাংকের রাজনীতি। যুক্তরাজ্যের বহু শিল্প শহরে পাকিস্তানি মুসলিম অভিবাসীদের একটি বিশাল বড় একচেটিয়া ভোট ব্যাংক রয়েছে। স্থানীয় লেবার পার্টি এবং অন্যান্য বাম লিবারেল নেতারা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে এই সম্প্রদায়ের নেতাদের চটাতে চায়নি, ফলে রাজনৈতিক তুষ্টির উদ্দেশ্যে অপরাধীদের আড়াল করা হয়েছিল। এমনকি দ্য টাইমস পত্রিকার নির্ভীক সাংবাদিক অ্যান্ড্রু নারফক যখন প্রথম নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই অপরাধের নেপথ্যে থাকা পাকিস্তানি মুসলিম নেটওয়ার্কের কথা খবরের সামনে আনতে চেষ্টা করেছিলেন, তখন অপরাধীদের ধরার বদলে খোদ ওই সাংবাদিককেই রেসিস্ট বা বর্ণবাদী তকমা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেছিল ওখানকার বুদ্ধিজীবী মহল। লন্ডন, যা একসময় বিশ্ব শাসন করা ব্রিটিশ সাম্রাজ্যের গর্বিত রাজধানী ছিল, আজ তোষণ রাজনীতি আর কট্টরপন্থার আগ্রাসনে এক সম্পূর্ণ ভিন্ন এবং ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। যে শহর একসময় তার কঠোর আইনি শাসন এবং সামাজিক শৃঙ্খলার জন্য পরিচিত ছিল, সেই লন্ডন আজ এক সুনির্দিষ্ট ধর্মান্ধ চক্রের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আজ পুরো শহরটাই যেন ওই কট্টরপন্থী অপরাধী এবং পাকিস্তানি মুসলিম গ্যাংগুলোর পরোক্ষ কবলে চলে গিয়েছে, যারা ট্যাক্সি ব্যবসা, লোকাল শপ এবং সামাজিক নেটওয়ার্কের আড়ালে নির্বিঘ্নভাবে অপরাধ চালিয়ে যাচ্ছে। ঐতিহ্যবাহী লন্ডনের এই পতন আজ স্পষ্ট করে দেয় যে সেকুলারিজমের ভণ্ড মুখোশ পরে তোষণ নীতি চালালে কিভাবে একটি ঐতিহাসিক শহর ধীরে ধীরে কট্টরপন্থীদের আখড়ায় পরিণত হয়। লন্ডনের এই ভয়ঙ্কর পতন আজ শুধু ব্রিটেনের বুকেই এক ক্ষত নয়, বরং এটি ভারতের মতো সনাতন সংস্কৃতির পুণ্যভূমির জন্য এক চরম সতর্কবার্তা। লন্ডনের মাটি আজ আমাদের জলজান্ত প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছে যে তথাকথিত সেকুলারিজম আর পলিটিক্যাল কারেক্টনেসের আফিম গিলিয়ে যখন একটি সমাজকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়, তখন কিভাবে কট্টরপন্থী এবং ধর্মান্ধ শক্তিগুলো ভেতরের উইপোকার মতো পুরো সিস্টেমকে গিলে খেয়ে ফেলে। আজ ভারতকে আরো সতর্ক হতে হবে, কারণ লন্ডনে যে তোষণ রাজনীতি, যে ভোট ব্যাংকের খেলা আর যে সংখ্যালঘু কার্ড খেলে অপরাধীদের আড়াল করার চেষ্টা আমরা দেখেছি, সেই একই চক্রান্তের জাল কিন্তু ভারতের বুকেও বোনার চেষ্টা চলছে। আমাদের মনে রাখতে হবে, অপরাধের কোনো ধর্ম হয় না। এই চটকদার স্লোগান আসলে অপরাধীদের বাঁচানো আর সত্যকে চাপা দেওয়ার একটি সুনির্দিষ্ট রাজনৈতিক চাল মাত্র। আজকে আমার ভারতের প্রতিটি নাগরিক এবং প্রশাসনের কাছে একটাই আহ্বান, লন্ডন যে ভুল করেছে, ভারত যেন কোনোদিন সেই ভুল না করে। তোষণের নোংরা রাজনীতিকে উপড়ে ফেলে ধর্মের নামে চলা অধর্মের মুখোশ টেনে ছিঁড়ে আমাদের সনাতন সংস্কৃতির ঐতিহ্য এবং মা বোনেদের সম্মান রক্ষার্থে আজ আমাদের দলমত নির্বিশেষে একজোট হতে হবে। নইলে লন্ডনের এই পরিস্থিতি আমাদের ভবিষ্যতের দরজায় কড়া নাড়তে বেশি সময় নেবে না। চোখ কান খোলা রাখুন, চিনে নিন এই ভণ্ড তোষণকারীদের, আর সত্যের লড়াইয়ে যুক্ত থাকতে আজই সাবস্ক্রাইব করুন এবং জুড়ে থাকুন মাধ্যমের সঙ্গে। আপনাদের কি মনে হয়, ভারতের মাটিতেও কি একদল ভণ্ড সেকুলারদের মদতে এই ধরনের গ্রুমিং গ্যাং মাথাচাড়া দেওয়ার চেষ্টা চালাচ্ছে? নাসিকের টিসিএস অফিসের ঘটনা থেকে এরকমটাই মনে হয়। আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।